where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning, my dear students. Today we will go through the most important part of speech, that is verb. Why this is most important? For two reasons. One is it is that part of speech যেটা ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না. A sentence cannot be formed without verb in general. আমরা যখন লিখি তখন verb ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না. ওকে, দেন নাম্বার 2 রিজন হচ্ছে যে only verbs have tenses. ভার্বসেরই একমাত্র টেন্স রয়েছে যেটার জন্য উই হ্যাভ টু চেঞ্জেস এনি ফর্মস অফ ভার্বস ইন অর্ডার টু ইন্ডিকেট দ্য টেন্সেস. আমরা যে কোনো কাজ এখন করছি, আগামীতে করব বা আগে হয়েছে, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা কি চেঞ্জ করি? ভার্বের ফর্ম চেঞ্জ করি, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স. সো ফর দিস টু রিজন ভার্ব ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট. তাহলে আমরা কি বললাম, ভার্ব হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্পিচ. দুটো কারণ, একটা হচ্ছে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স আমরা ইংরেজিতে লিখতে পারবো না, আর ভার্বসেরই একমাত্র টেন্স রয়েছে. ঠিক আছে, তাহলে উই মাস্ট লার্ন বা উই শুড নো হোয়াট ইজ ভার্ব. হোয়াট ইজ ভার্ব? আচ্ছা, আমি যদি বলি যে verb is a word that indicates বা that denotes an action or situation. কেমন? ভার্ব হচ্ছে সেই ওয়ার্ডটা যেটা একটা অবস্থা বা একটা অ্যাকশনকে ডিনোট করে বা ইন্ডিকেট করে. আমি দুটো সেন্টেন্স লিখছি, দেখো. সেন্টেন্স লিখছি, হি প্লেজ ফুটবল. I am a teacher. আচ্ছা দেখো, হি প্লেজ ফুটবল, I am a teacher. তো এখানে সে ফুটবল খেলে. তো এই যে প্লে কথাটা কি ইন্ডিকেট করছে বলো তো? একটা ফিজিক্যাল অ্যাকশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে পারি, তাই তো? আর এই যে, তো এখানে দিস ইজ ভার্ব, দিস ইজ অলসো ভার্ব, বাট এই যে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল অ্যাকশন বা একটা অ্যাকশন বলতে পারি. আর আই এম এ টিচার, এই যে এম কথাটা, এটা বলতে পারো ইন্ডিকেট কি করছে? সিচুয়েশন, মানে অবস্থা, মানে আমি হচ্ছি একজন টিচার, তো আমি একজন শিক্ষক, আমার একটা অবস্থাকে কে বলে দিচ্ছে? দিস ওয়ার্ড. সো উই মে সে
ইন কনক্লুশন হোয়াট ইজ ভার্ব, যদি আমরা এখন ভার্বের ফুল ডেফিনেশনে চলে যাই, ফুল ডেফিনেশনে আসি, we may say verb is that word which indicates being, having or doing. ভার্ব মানে আমরা তো জেনারেলি বাংলাতে ছোটবেলায় পড়েছি ক্রিয়াপদ, তো সেই ক্রিয়াপদের তো ডেফিনেটলি, কিন্তু তাছাড়াও আমরা ভার্বকে ইন টোটাল ফুল ডেফিনেশনে যদি বুঝে থাকি বা বুঝি, তাহলে বুঝবো যে উই মে সে ভার্ব ইজ দ্যাট ওয়ার্ড হুইচ ইন্ডিকেটস বিইং, হ্যাভিং অর ডুইং। তাহলে এই বিইং, হ্যাভিং অর ডুইং এরা কারা, এরা কারা, এরা কারা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে এদের ক্লাসিফিকেশনে। Classification means, acha, there are many types of classification of verb. আচ্ছা, তো এই ক্লাসিফিকেশনে গেলে আমরা বুঝে যাব হচ্ছে গিয়ে প্রথম ক্লাসিফিকেশনে আসি, ভার্বের 1 নাম্বার ক্লাসিফিকেশন কি লিখবো, being, having, then doing. আচ্ছা, being ভার্ব কোনগুলো, am, be মানে, আচ্ছা তাহলে ভার্ব বলতে আমরা কি বুঝি, হওয়া, থাকা এবং করা, হওয়া, থাকা এবং করা। তো হওয়া বলতে আমরা বি ভার্ব বলতে ইংরেজিতে কোনগুলো জানি, am, is, are, আর এদের past tense was and were. So am, is, are, was, were, these are the examples of being verb. Then having verb কোনগুলো, having verb হচ্ছে it indicates the belonging or possession of subject. কেমন, দেখো আমি যদি লিখি I have a pen, I have a pen, I have a pen, আমি যদি এক্সাম্পল লিখি, তো এখানে আমার আছে একটি পেন, তো have is the verb, তো হ্যাভটা কি ভার্ব না হ্যাভিং ভার্ব, বা এখানে আই হ্যাড যদি করি তাহলে সেই, তো আমার পজেশনে আছে বা আমার বিলঙ্গিংয়ে আছে সেই পেনটা, তো সেই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে হ্যাভিং ভার্বের মধ্যে পড়ে। ওকে, দেন ডুইং ভার্ব কি, এগুলো তোমরা খুবই ভালো করে জানো, সেটা হচ্ছে কোনো অ্যাক্টিভিটি বোঝায়, সেটা ধরো মানে ওয়ার্ক করা বা হাঁটা, স্মাইল, কাদা, হাসা, পড়া, এনিথিং, এনি অ্যাক্টিভিটিস। সো দিজ আর দ্য, আমি বললাম যে অনেকগুলো ক্লাসিফিকেশান আছে ভার্বের, তার মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার, বিইং ভার্ব, হ্যাভিং ভার্ব আর ডুইং ভার্ব। তো বিইং ভার্বে পড়ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এদের পাস্ট টেন্স মানে হওয়া অর্থে যেগুলো ব্যবহার হয়। হ্যাভিং বলতে হচ্ছে ইট ইন্ডিকেটস দ্য বিলঙ্গিং অর পজিশন অফ সাবজেক্ট, সাবজেক্টের পজেশনে বা অধিকারে আছে অর্থে বোঝানো হয়ে থাকে। আর ডুইং ভার্ব বলতে তো যে কোনো অ্যাক্টিভিটিস, তোমরা এগুলো জানো, আমি রিপিট করে দিলাম আরেকবার। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে ভার্বের 2 নম্বর ক্লাসিফিকেশানে। দেখো 2 নম্বর ক্লাসিফিকেশানে আমরা যাব, সেটাও হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভার্ব। দেখো প্রিন্সিপাল ভার্ব, দেন অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং। আচ্ছা, প্রিন্সিপাল জানি আমরা, প্রিন্সিপাল মানে মুখ্য বা মেন, আর অক্সিলিয়ারি বা হেল্পিং মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো আমি যদি একটা সেন্টেন্স লিখি, সাপোজ আমি সেন্টেন্স লিখলাম আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার যখন আমরা লিখবো, তো এই রাইট ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মুখ্য ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই,
কিন্তু যখন আমি এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে, কিন্তু যখন আমি এটাকে কন্টিনিউয়াস ফর্মে বোঝাবো বা ধরো পারফেক্ট টেন্স বোঝাবো বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবো, তখন এই মেন ভার্বের আগে কিন্তু আমাকে কিছু হেল্পিং ভার্ব বসাতে হবে। লিখি আই অ্যাম রাইটিং আ লেটার। কন্টিনিউয়াস ফর্ম বোঝানোর জন্য কিন্তু আমাকে একটা ভার্বের হেল্প নিতে হবে। তো সেই ভার্বটা তখন গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে অ্যামটা হয়ে যাবে তখন অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমি এখানে আরও অন্য ফর্ম ইউজ করতে পারি, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর, এরকম লিখতে পারি। যে টেন্সের যে আমাদের বিভিন্ন পার্টগুলো রয়েছে, মানে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই ভার্বগুলোতে বা ওই সেন্টেন্সের ফরম্যাটগুলোতে আমরা মেন ভার্বের আগে কিছু ভার্ব বসাই। দিজ আর কল্ড অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। আচ্ছা, আবার হ্যাঁ, এই অক্সিলিয়ারি ভার্বটাও কিন্তু আবার মুখ্য ভার্ব হিসেবেও বসানো যায়। যেমন আমি যদি বলি আই অ্যাম এ টিচার, যখন আমি বললাম আই অ্যাম এ টিচার, তখন কিন্তু আবার এই অ্যামটা প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল। কেন? কারণ এখানে কোনো হেল্পিং, মানে এখানে কোনো আর কোনো ভার্ব নেই। সো দিজ আর দ্য ডিফারেন্স। আচ্ছা, এখানে একটা পয়েন্টস আমার বলার আছে। হ্যাঁ, এই অক্সিলিয়ারি ভার্বের এখানে আবার কিছু দেয়ার আর সাম মোডাল অক্সিলিয়ারিজ। তো হোয়াট ইজ মোডাল অক্সিলিয়ারি? তো মোডাল অক্সিলিয়ারি আবার কোনগুলো? সেগুলো হচ্ছে গিয়ে তোমরা জানো, আরেকবার বলে দিই, শ্যাল, উইল, দেন ক্যান, মে, দেয়ার, নিড, এবং এদের পাস্ট টেন্স অট টু। তো শ্যাল, উইল, ক্যান, মে, দেন এদের শুড, উড, কুড, মে, মাইট, দেন ডেয়ার, নিড, অট টু, দিজ আর দ্য মোডাল অক্সিলারি। তো মোডাল অক্সিলারির স্পেশাল ফিচার্স কি বলো তো? মোডাল অক্সিলারির স্পেশাল ফিচার্স হচ্ছে, নাম্বার 1 যদি লিখি, কি লিখবো না, এই ভার্বগুলো, দিজ ভার্বস cannot be used as main verb, মানে এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কোনো সময়ই সেন্টেন্সে বসে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এই ভার্বগুলো অলওয়েজ টেক্স ভার্বের 1 নাম্বার ফর্ম। কেমন? ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, হি উইল প্লে, হি উইল প্লে, আবার লিখলাম দে উইল প্লে। তো এই যে উইল, এটা দুটোই কিন্তু মোডাল অক্সিলারি আর এটা হচ্ছে মেন ভার্ব। এখানে দেখো যে এ কিন্তু হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার আর এই হচ্ছে 3rd পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে। তো এই 3rd পারসন সিঙ্গুলার আর 3rd পারসন প্লুরালের জন্য কিন্তু এখানে কোনো চেঞ্জেস আসবে না, মানে এখানে কোনো চেঞ্জেস হবে না। আর এই ভার্বটা সবসময় হচ্ছে গিয়ে ভার্বের 1 নাম্বার ফর্ম নেবে। এখানে হি আছে, আমরা কি জানি যে 3rd পারসন সিঙ্গুলারের সাথে পরে ভার্ব বসালে এস বা ইয়েস বসে, তাই তো, মানে হি প্লেজ হয়। বাট নো, এখানে মোডাল অক্সিলারি অলওয়েজ টেক ভার্বের 1 নাম্বার ফর্ম, সেটা কোনো সাবজেক্টের নাম্বার বা পার্সনের সাথে কোনো রকম চেঞ্জেসে যায় না। তো দিজ আর দ্য স্পেশাল ফিচার্স অফ মোডাল অক্সিলারি। এটা গেল হচ্ছে কোনো রকম চেঞ্জ আসে না, সেটা নাম্বার পার্সন যাই থাকুক না কেন, এদের সাথে কোনো রকম চেঞ্জেসে আসে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এই ভার্বগুলো, মানে এই মোডাল অক্সিলারি ভার্বগুলো কখনো মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে না। ক্লিয়ার? তো this is the classification of number 2. Then we will go the 3 number classification. আচ্ছা, 3 নাম্বার ক্লাসিফিকেশনে চলে যাই। 3 নাম্বার ক্লাসিফিকেশনে গিয়ে আমরা দেখব হচ্ছে গিয়ে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। আচ্ছা, what is transitive and what is intransitive verb? দেখো, this is the very important part in time of voice change. তোমরা voice change করার সময় transitive intransitive verb কথাগুলো শুনেছো, because transitive verb takes an object. transitive verb এর সব সময় object লাগে, আর intransitive verb এর does not
require an object to complete its meaning. আচ্ছা দেখো transitive verb takes an object and intransitive verb does not require an object to complete its meaning. আমি একটা সেন্টেন্স লিখি তাহলে তোমরা বুঝতে পারবে খুব ভালো করে। আচ্ছা before going to those sentence you must know what is object. যখন আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা আসে দ্যাট ইজ কল অবজেক্ট। তো এবার আমি সেন্টেন্সটা লিখি হি প্লেজ ফুটবল দেন হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। দেখো হি প্লেজ ফুটবল হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। আচ্ছা এখানে মূল ভার্বকে প্লে আর এখানে মূল ভার্ব হচ্ছে প্লে। তো আমি এখানে এই মূল ভার্বটাকে দিয়ে কোয়েশ্চেন করছি হি প্লেজ হোয়াট, আনসার কি হবে ফুটবল। সো ফুটবল ইজ অবজেক্ট হেয়ার। ওকে আমি যদি বলি এখানে ধরো আরেকটা সেন্টেন্স লিখলাম হি গিভ হিম আ পেন, তো সে দিয়েছে কাকে, আনসার হবে হিম। তাহলে হিম আর এ পেন বোথ আর অবজেক্ট। তো এখানে এই প্লেস ভার্বের ওপরে আমি যখন কোয়েশ্চেন করছি তখন আনসার আসছে গিয়ে ফুটবল। সো দিস ইজ অবজেক্ট অ্যান্ড দিস ইজ ট্রান্সিটিভ ভার্ব। বাট ইন দিস সেন্টেন্স দেখো হি ইজ প্লেয়িং সে খেলছে কি, উত্তর কি ফিল্ড হবে? নো। সে খেলছে কাকে, উত্তর কি ফিল্ড হবে? নো। তাহলে এটা কিসের আনসার হবে? সে খেলছে কোথায়, কোথায় আনসার হবে ফিল্ড। বাট আমার তো অবজেক্টের ডেফিনেশনে কোথাও নেই যে কোথায় এর অ্যান্সার দিলে সেটা হবে অবজেক্ট। সো দিস ইজ নট দ্য অবজেক্ট, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাক্টিং হেয়ার অ্যাজ ইনট্রান্সিটিভ ভার্ব। এখানে কিন্তু এই প্লে ভার্বটা ইনট্রান্সিটিভ, এখানে কিন্তু ট্রান্সিটিভ। ক্লিয়ার? সো দিজ আর দ্য 3 নাম্বার ক্লাসিফিকেশন, দ্যাট ইজ ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ। আর এর হচ্ছে অবজেক্ট প্রয়োজন, এর অবজেক্ট না হলেও ডাজ নট রিকোয়ার অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং। এবার নাও উই উইল গো টু দ্য ক্লাসিফিকেশন নাম্বার 4। তোমরা প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে বসো। আমি শুরুতে এই কথাটা বলতে ভুলে গেছি, জানি আমি তোমাদের এটা অভ্যেস হয়ে গেছে, ক্লাসগুলো দেখার সময় তোমাদেরকে সব স্যার ম্যাডামই একই কথাই বলেন, তো সে কারণে আমার মনে হয় তোমরা বসেছো। তাও এগেন আই এম টেলিং দ্যাট তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসো। আমি এইভাবে যে চার্ট করে করে দেখিয়ে দিচ্ছি না, এটা কিন্তু কোনো গ্রামার বই এইভাবে পাবে না। মানে গ্রামার বইয়ে তুমি ভয়েস ভার্ব পোর্শনে গিয়ে এরকমভাবে এতগুলো 3 নাম্বার ক্লাসিফিকেশান 4 নাম্বার ক্লাসিফিকেশান এইভাবে পাবে না, আই উইল নট ফাইন্ড দিস। সো এই চার্টগুলো এইভাবে নোট ডাউন করে নাও খাতায়, ঠিক আছে? এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে 4 নাম্বার ক্লাসিফিকেশানে। দেখো 4 নাম্বার ক্লাসিফিকেশান কি? রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার। আচ্ছা রেগুলার কোনগুলো? হ্যাঁ রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর পাস্ট টেন্স হয়, মানে পাস্ট টেন্সটা তৈরি হয় কিভাবে? ডি ইডি টি এগুলো অ্যাড করে। তোমরা জানো প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্ম আছে, তাই তো? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ধরো এই যে লিখলাম আমি গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এগুলো তোমরা খুব ছোটোবেলায় গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান এগুলো তোমরা ছোটোবেলায় পড়েছো। কাম, কেম, কাম, দেন বাই, বট, বট, পুট, 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 কাট, 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 এগুলো ছোটোবেলায় অনেক মুখস্থ করেছো, নট ইন ক্লাস 9। তো এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ফর্ম, তো এরকম তো অনেকগুলো ভার্ব আছে। সেই ভার্বগুলোর মধ্যে কিছু ভার্ব আছে যেগুলোর পাস্ট টেন্স তৈরি হয় বা পাস্ট টেন্স ফর্ম্যাট হয়, ফর্ম হয়। পাস্ট টেন্স কি দিয়ে হয় না? ডি, ইডি অ্যান্ড টি এইগুলো অ্যাড করে। হ্যাঁ কেমন আমি লিখি একটু, ফিল,
ফিল্ড, ফিল্ড, তাই তো? আচ্ছা, আরেকটা ফিল লিখি, এই ফিল মানে পূর্ণ করা, আর এই ফিল মানে হচ্ছে অনুভব করা। ক্লিয়ার? এই ফিল মানে হচ্ছে অনুভব করা, আর এই ফিল মানে পূর্ণ করা। ফিল, ফেল্ট, ফেল্ট। তো দিজ আর দ্য এক্সাম্পল অফ রেগুলার ভার্ব। অ্যান্ড ইরেগুলার ভার্ব কোনগুলো? ইরেগুলার ভার্ব হচ্ছে ওই যে আমি ওইখানে যেগুলো লিখেছি, মানে যেগুলোর কোনো রেগুলার ফর্ম নেই, মানে টোটাল ভার্বের মাঝখানের ভাওয়েল বা সেন্টেন্স মানে স্পেলিং পুরো চেঞ্জ হয়ে যায়, ফরম্যাটই চেঞ্জ হয়ে যায়। যেমন তো গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, তারপরে বাই, বট, বট, সো মেনি ওয়ার্ডস আছে যেগুলো এই ফর্মে এরকম ডি, টি দিয়ে এদের পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম এবং থার্ড মানে পাস্ট টেন্সটা ফর্ম হয় না। সো দিজ আর দ্য ক্লাসিফিকেশন নাম্বার 4 আমি কমপ্লিট করে ফেললাম। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো এতদূর অবধি। 4টে টাইপস অফ বোঝালাম। এবার চলে যাব হচ্ছে গিয়ে একদম ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সেটা হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। দেখো ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব is the form of the verb that shows with the arrangement of the subject, মানে বা কি বলবো, মানে বাংলাতে বলি যে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেই ভার্বগুলো সাবজেক্টের নাম্বার, তারপরে ধরো পার্সন, অ্যাকর্ডিং টু এদের সাথে সাথে চেঞ্জেস হয়ে থাকে। ঠিক আছে? যেমন আমি লিখছি সেন্টেন্স, আর নন ফাইনাইট ভার্বটা আলাদা। একটা সেন্টেন্স লিখি, আই অ্যাম গোয়িং। আচ্ছা, সি ইজ গোয়িং, দেন ইউ আর গোয়িং। তো আই এম গোয়িং, সি ইজ গোয়িং, ইউ আর গোয়িং, এই যে এখানে কি চেঞ্জ হয়েছে বলো তো? এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সাবজেক্টে এখানে ফার্স্ট পারসন আছে, এখানে থার্ড পারসন আছে, এখানে সেকেন্ড পারসন আছে। আমরা কি জানি? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, সবার আগে নিজেকে মানুষ প্রাধান্য দেয়। ফার্স্ট পারসন, আমি ফার্স্টে সব কিছু করবো, এটা ফার্স্ট পারসন। দেন ফার্স্ট পারসনের পরে সবাই কিভাবে, এরপরে তোমরা এসো, মানে ইউ, তুমি, তোমরা, এরা হচ্ছে সেকেন্ড পারসন। দেন থার্ড পারসন কারা? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন বাদ দিয়ে যা কিছু রইলো থার্ড পারসন। দেখো এই পারসনের সাথে করে করে ভ্যারি করে করে কিন্তু এখানে এই ভার্বটা চেঞ্জ হয়েছে। আয়ের সাথে এম, সি এর সাথে ইজ, ইউ এর সাথে আর। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব, অ্যান্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ নন ফাইনাইট ভার্ব। মানে এর কিন্তু কোনো রকমই চেঞ্জ হলো না, এর মানে এই পার্সনের চেঞ্জেসের সাথে। সো দিস ইজ ফাইনাইট ভার্ব অ্যান্ড দিস ইজ নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্টের পার্সন, নাম্বার, জেন্ডার, এদের সাথে, সরি জেন্ডার নয়, এদের সাথে চেঞ্জেস আসবে। দিজ আর দ্য ফাইনাইট ভার্বসের ফর্মস। এবার নন ফাইনাইট ভার্বগুলো না আমরা ইংরেজিতে কি কি পড়েছি বলো তো? নন ফাইনাইট ভার্ব পড়েছি হচ্ছে গিয়ে অনেকগুলো পড়েছি। সেটা হচ্ছে তোমার জিরান্ট, তারপর পড়েছি হচ্ছে গিয়ে প্রথমে জিরান্ট নয়, প্রথমে ইনফিনিটিভটা লিখি। প্রথমে ইনফিনিটিভ লিখি, তারপর লিখি জিরান্ট, তারপর লিখি পার্টিসিপল, তারপর লিখি ভার্বাল নাউন। ওকে, তো ইনফিনিটিভটা আবার কি? ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের নাম্বার 1 ফর্ম। যেমন আমরা সেন্টেন্স যখন লিখি তখন আমরা এরকম সেন্টেন্স লিখি, সি ওয়ান্টস টু ডান্স, সি ওয়ান্টস টু ডান্স। সো দিস ইজ দ্য ফর্ম অফ ইনফিনিটিভ। টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়। এখানে সি আছে জন্যে এটা মেন ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব, তার জন্যই এখানে কিন্তু এসটা বসলো, মানে চেঞ্জেস আসলো। বাট টু ডান্স, এই
টু ডান্সটা হচ্ছে নন ফাইনাইট ফর্ম, কারণ একে কিন্তু পার্সনের সাথে মানে এর সাথে এর কোনো মানে ট্যালি নেই বা চেঞ্জেস নেই। সো টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম এবং সি জন্য যে ডান্সেস হবে, নো, নট অ্যাট অল। সো দিস ইজ দ্য ফর্ম অফ ইনফিনিটিভ। আমরা জানি যে টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ। দেন জিরান, জিরান্ড আবার কি? আচ্ছা, এই দিকটা একটু মুছে ফেলি। ভার্ব প্লাস আইএনজি ইজ ইউজড অ্যাজ নাউন। যখন নাউন হিসেবে যখন আমরা সেন্টেন্সে এটার ইউজ দেখতে পাবো তখন এটাকে বলা হয়ে থাকে জিরান্ড। আর এই ভার্ব প্লাস আইএনজি যখন আবার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন দিস ইজ কল্ড পার্টিসিপল। তো পার্টিসিপল আবার পাস্ট পার্টিসিপলে আবার ডি বা টি লাগিয়েও হয়ে থাকে। তো আমি এখানে একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, একটা সেন্টেন্স। Walking is a good exercise. সো এখানে এই ভার্বটা কিন্তু নাউনের মতো কাজ করছে, মানে সাবজেক্টের জায়গায় বসে আছে। ভার্ব প্লাস আইএনজি ইজ ইউজড অ্যাজ নাউন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ জিরান্ড। কিন্তু যখন আমি পার্টিসিপল দেখাবো, এই জিরান্ড আর পার্টিসিপলের চেহারাটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু ইউজটা একটু আলাদা। দেখাই পার্টিসিপল কেমন। I saw him playing in the field. তো আমি তাকে দেখলাম কেমন অবস্থায়, না প্লেইং ইন দ্য ফিল্ড, মানে মাঠে খেলার মতো খেলছি এই অবস্থায় দেখলাম। এই যে প্লেয়ের সাথে আইএনজি যোগ করার পরে এটা হয়ে গেল তার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, মানে নাউন বা প্রোনাউনের অবস্থাটা ডিকটেট করছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড পার্টিসিপল, বা এখানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবার তার মানে কি শুধু আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে পার্টিসিপল হয়? নো, এটা আমরা যখন মানে পাস্ট পার্টিসিপল ইউজ করি তখন কিন্তু ডি বা টি লাগিয়েও আমরা পাস্ট পার্টিসিপল ফর্মেও এটা ব্যবহার করে থাকি। আরেকটা যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে গিয়ে ভার্বাল নাউন। তো ভার্বাল নাউন কোনগুলো? ভার্বাল নাউন হচ্ছে যে জিরান্ড তোমাদের দেখালাম, সেই জিরান্ডেরই যখন আগে মানে প্রিসিডেড বাই দ্য আর ফলোড বাই অফ। কেমন? দ্য সিঙ্গিং অফ বার্ডস, দ্য সিঙ্গিং অফ বার্ডস। বা যদি বলি দ্য রিডিং অফ হিস্ট্রি বুকস। তো এই যে এই ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড যখন হচ্ছে গিয়ে প্রিসিডেড বাই দ্য আর ফলোড বাই অফ, দেন ইট ইজ কল্ড ভার্বাল নাউন। সো আপ টু দিস ভার্বের ক্লাসিফিকেশন কমপ্লিটেড। তো এবার এই যতগুলো ক্লাসিফিকেশন আমি তোমাদেরকে দেখালাম এইগুলো তোমরা আশা করি খাতায় নোট ডাউন করে নিয়েছো। এরপরে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজেক্টিভে। হোয়াট ইজ কল্ড অ্যাডজেক্টিভ? আচ্ছা, অ্যাডজেক্টিভে যাওয়ার আগে যেটা বলার বিষয় যে অ্যাডজেক্টিভ হচ্ছে দ্যাট পার্ট অফ ওয়ার্ড যেটা কিনা আমাদের না মানে দ্যাট অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ নাউন আর প্রোনাউন। নাউন বা প্রোনাউনের কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, নাম্বার এগুলো যে ওয়ার্ডটা আমাদেরকে বলে দেয় দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। ওকে, তো অ্যাডজেক্টিভের বাংলাতে বলি হচ্ছে গিয়ে আমরা কি? বিশেষণ। এবার একটা সেন্টেন্স লিখি। সি ইজ আ ব্রেভ গার্ল। তো এখানে গার্লটি কেমন, তার অবস্থা মানে সে সাহসী, এটা বোঝানো অর্থে এই ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে। দিস ইজ কল্ড অ্যাডজেক্টিভ। ওকে, আবার একটা সেন্টেন্স লিখি। দেয়ার আর 20 বয়েজ
20 boys in the class. So ক্লাসে 20টা ছেলে রয়েছে, এই নাউনের আগে এই যে ওয়ার্ডটা বসেছে 20, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, সেটা দোষ গুণ সংখ্যা নাম্বার হোয়াট এভার ইট মে বি। ওকে, এবার এই অ্যাডজেক্টিভ করাতে গিয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট বলার আছে, সেটা হচ্ছে যে এ এন ডি, তোমরা এই ওয়ার্ডগুলোকে সাধারণত আর্টিকেল হিসেবেই জানো, তাই তো? কিন্তু এই এ অ্যান্ড দিও কিন্তু অ্যাডজেক্টিভের মতো সেন্টেন্সে ইউজ হয়, মানে দিজ আর অলসো ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্সেস ইন ইংলিশ লিটারেচার। কেমন আমি বলি, দে ড্রাইভ আ কার, দে ড্রাইভ আ কার। দেখো এই যে কার, এই কারটা একটা না দুটো না তিনটে, কি বোঝাচ্ছে এই এ শব্দটা? সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ। আরেকটা কথা যে শুধুমাত্র এ অ্যান্ড দি কিন্তু নয়, ইন ইংলিশ গ্রামার বা মডার্ন গ্রামারিয়ানস কিন্তু ইনক্লুড করেছেন, কি ইনক্লুড করেছেন? সাম ডিটারমিনার্স। এই ডিটারমিনার্সগুলোকে ওনারা অ্যাডজেক্টিভের স্লটের মধ্যে ইনক্লুড করেছেন। সেগুলো কোনগুলো? এ এন ডি তো রয়েছে, তাছাড়াও দিস, দেন দোজ, এভরি, সাম, ইচ, এই ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্সে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি। সো আপ টু দিস in my previous class I have already discussed noun and pronoun, and then today verb and adjective. Okay, up to this verb classification and adjective classification completed. Now we will go through the another part of speech, that is adverb. What is adverb? Adverb is that word যেটা কিনা give us information about verb, adjective and another adverb in a sentence. দেখি আরেকবার বলি, তাহলে অ্যাডভার্ব হচ্ছে কোন পার্ট অফ স্পিচ যেটা আমাদেরকে বলে দেয়, যে ওয়ার্ডটা সেন্টেন্সের, যে ওয়ার্ডটা আমাদেরকে বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ এবং বাক্যে যদি অন্য কোনো অ্যাডভার্ব থাকে তার সম্বন্ধে ইনফরমেশন আমাদেরকে দেয়। তাহলে আমি তিনটে সেন্টেন্স লিখি, তাহলে বুঝতে পারবে। সেন্টেন্স লিখছি, সেন্টেন্স লিখি, হি ওয়াকস স্লোলি। ওকে, হি ওয়াকস স্লোলি। দেখো তো এখানে ওয়াকস হচ্ছে ভার্ব, এবার এই ভার্বটা কেমন, ভার্বের এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছে। কি ইনফরমেশন? না সে হাঁটে ধীরে। সো দিস ইজ অ্যাডভার্ব। ওকে, এটা হচ্ছে ভার্ব। আমি কি বললাম, যে বাক্যের ভার্বের ইনফরমেশন দেয়, দেন অ্যাডজেক্টিভের ইনফরমেশন দেয়। আমি লিখি আরেকটা সেন্টেন্স, ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। বিউটিফুল পিকচার। ওকে, তো হেয়ার পিকচার হচ্ছে নাউন। ওকে, এবার এই নাউনকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? দিস ওয়ার্ড বিউটিফুল। সো দিস ইজ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার দেখো আমি কি বললাম, যে অ্যাডভার্ব হচ্ছে আমাদের ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়, অ্যাডজেক্টিভ সম্বন্ধে ইনফরমেশন দেয়। সো হেয়ার দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ। তো এবার এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে? কে দিচ্ছে? সে হচ্ছে এ, ভেরি। মানে এই পিকচারটা খুব সুন্দর। সুন্দর তো অ্যাডজেক্টিভ, এবার সুন্দরটা কেমন, মানে অ্যাডজেক্টিভ সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। হুইচ ওয়ার্ড? ভেরি। সো দিস ইজ অ্যাডভার্ব। দেন আমি আবার কি বলেছি, যে এই ওয়ার্ড অ্যাডভার্ব হচ্ছে সেই পার্ট অফ স্পিচ বা সেই ওয়ার্ড যে কিনা ভার্বের ইনফরমেশন দেয়, অ্যাডজেক্টিভের ইনফরমেশন দেয়, আর অ্যানাদার ভার্বেরও ইনফরমেশন দেয়। তাহলে এই সেন্টেন্সটাকেই আমি যদি আরেকটু অন্যভাবে লিখে ফেলি, যে হি ওয়াকস ভেরি স্লোলি। ওকে, তাহলেই দাঁড়িয়ে যাবে আমার, এ তো অ্যাডভার্ব আমি লিখেইছি আগে, এটা আবার অ্যাডভার্ব। দেখো এই অ্যাডভার্বটা আবার কেমন, মানে সে কতটা মানে ধীরে হাঁটে না জোরে হাঁটে? ভেরি স্লোলি মানে খুবই ধীরে হাঁটে। সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব। তাহলে আমি কি বললাম, অ্যাডভার্ব ইজ দ্যাট পার্ট অফ আ ওয়ার্ড
which gives us information in the of the verb, adjective and another adverb in the sentence. Now let us come to the classification of the adverb. তো দেখো আমি এখানে অলরেডি লিখে ফেলেছি তোমাদের সুবিধার্থে যে adverb of time, adverb of place, adverb of manner, adverb of degree, quantity and number, then adverb of frequency, adverb of negation and affirmation, interrogative and then relative and then miscellaneous. Okay, তো এই অ্যাডভার্ব অফ টাইমের এক্সাম্পল কোনগুলো? এই যে নাও, দেন, মর্নিং। আমরা যখন সেন্টেন্সে কোনো লিখে থাকি যে ইন দ্য মর্নিং উই উইল গো টু দ্য স্কুল, তো মর্নিং এই ওয়ার্ডটা বা ইভিনিং ওয়ার্ডটা অলসো অ্যাডভার্ব। দেন অ্যাডভার্ব অফ প্লেস কোনগুলো, কোন ওয়ার্ডগুলো অ্যাডভার্ব সেন্টেন্সে ব্যবহার হয়? এই যে হেয়ার, দেয়ার, যেগুলো প্লেস ইন্ডিকেট করে। দেন ম্যানার, ম্যানার মানে ধরন। আমি অলরেডি একটা সেন্টেন্স এখানে লিখেছি যে ধীরে না আস্তে, কেমন ধরনের, সেইটা সেন্সে বোঝাতে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি সেন্টেন্সে। দেন অ্যাডভার্ব অফ ডিগ্রি, ডিগ্রি তো তোমরা সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ এগুলো তো করেইছো, জানো, মানে গুড, বেটার, বেস্ট বা সেগুলোও কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার ডিগ্রির মধ্যে পড়ে। আমি কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, দেখো টুয়াইস, দেন ভেরি, দেন হাফ, এই ওয়ার্ডগুলো কোয়ান্টিটি ইন্ডিকেট করে। দিজ আর অলসো অ্যান এক্সাম্পলস অফ অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যান্ড দেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি মানে এমনি সায়েন্সের ইয়েতে হিসেবে বলা যেতে পারে কম্পাঙ্ক, বাট ইন গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ ফ্রিকোয়েন্সি মানে বারবার ঘটে এরকম কোনো ঘটনা। তো তার সেই ওয়ার্ডগুলো কোনগুলো? অফেন বা সেলডম, এই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির এক্সাম্পল। দেন অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, আমরা যখন হ্যাঁ বাচক বা না বাচক অর্থ বোঝাতে এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি। দেখো নো, নট, পারহ্যাপস, দিজ আর দ্য এক্সাম্পলস অফ অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। ওকে, পারহ্যাপস মানে সম্ভবত, এই অর্থে এই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করে থাকি। অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? হাউ, হুইচ, হাউ, হোয়েন, এগুলো। আবার দেখো সিমিলারলি কিন্তু সেম এক্সাম্পল আমি রিলেটিভেও লিখেছি, হোয়েন, হাউ, হোয়ার, বাট এখানে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? না ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আস্ক কোয়েশ্চেন, কোয়েশ্চেন করার সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি। বাট রিলেটিভ অ্যাডভার্ব আমরা কখন ইউজ করি বলো তো? ইন টাইম অফ ক্লজ, আমরা ক্লজে রিলেটিভ অ্যাডভার্ব ইউজ করে থাকি, সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা যখন ক্লজ করেছো অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন ইউজ করে থাকো, সেইগুলো হচ্ছে গিয়ে একটা মানে নাউন বা প্রোনাউনের আগে বসে, সেইগুলোকে অ্যান্টিসিডেন্ট বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে ক্লজকে জয়েন করে, আর এটা কিন্তু আস্ক কোয়েশ্চেন, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর মিসলেনিয়াস কিছু অ্যাডভার্ব রয়েছে, সেগুলো লাস্টলি, দেন নেক্সট, দেন ফার্স্ট। তো দিস আর দ্য ডিটেলস অফ অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্ব চ্যাপ্টার সম্বন্ধেই কিন্তু তোমাদের লেসন 4-এ এক্সারসাইজ নাম্বার 4 আছে, যেটা আমি আফটার দ্য কমপ্লিশন অফ অল পার্টস অফ স্পিচ আমি ওটা করাবো। আপ টু দিস অ্যাডভার্ব কমপ্লিট, দেন উই উইল গো থ্রু দ্য প্রিপোজিশন। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন, প্রিপোজিশন শব্দটার মধ্যেই কিন্তু এর অর্থটা লুকানো আছে। কেমন? প্রি অর্থ হচ্ছে আগে, হ্যাঁ। প্রিপোজিশন শব্দটা আমরা ব্যবহার করে থাকি জেনারেলি প্রিপোজিশন। দেখো প্রি মানে হচ্ছে আগে, প্রিপোজিশন সবসময় প্লেসড বিফোর নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট। প্লেসড বিফোর নাউন অ্যান্ড নাউন ইকুইভ্যালেন্ট। কেমন? আমি এই যে একটা চক নিয়েছি, আই হ্যাভ আ চক ইন মাই হ্যান্ড, ঠিক আছে? তো ইন মাই হ্যান্ড ইজ আ পজিশন বা একটা নাউন বলতে পারো। তো তার আগে বসেছে হচ্ছে গিয়ে ইন কথাটা। তো এই ইন কথাটা বসেছে হচ্ছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কিছুর আগে বসে এই যে চকটা তার পজিশনটা ইন্ডিকেট করছে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রিপোজিশন। কোনো একটা পজিশনের আগে বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ডের সিচুয়েশনটাকে ইন্ডিকেট করে। যেমন এক্সাম্পল বলতে পারি ইন, অন, অ্যাট, আপ, অ্যাবাভ। তোমরা এগুলো ছোটোবেলায় পড়েওছো, তোমরা জানো, এবং তোমাদের পরীক্ষাতে প্রচুর বেশি মানে সবসময় এসে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ proper article and preposition. So my dear, today up to this, next day we will complete the conjunction and interjection. এতটা অবধি যতগুলো ক্লাস করালাম সেগুলো টোটালটা তোমরা একটু রিভাইজ করো। টেক কেয়ার। ওকে।